সংস্কার কমিশনের সুপারিশের পর পরিবর্তন আসবে আইনে, ইচ্ছাকৃত ভুল হবে না মন্তব্য সিএসির, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি। বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাণিজ্য খাতে দেশের স্বার্থ উপেক্ষা করছে বিগত সরকার, অভিযোগ অর্থ উপদেষ্টার। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় বহাল, আপিল খারিজ। বিডিআর হত্যা মামলায় 90 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষের আহ্বান রিটকারীর। সচিবালয়ে আগুনের 11 দিন পর খুলল 7 নম্বর ভবন, বাকি অংশে কার্যক্রম শুরু 10-15 দিনের মধ্যে। পূর্ণাঙ্গ প্রতিবেদনের পর জানা যাবে ক্ষয়ক্ষতি। রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া, জনগণের পাশে থেকে কাজ করে যাওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং কাল থেকে শুরু বিপিএল সিলেট পর্ব। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে আতিথ্য দেবে স্বাগতিক সিলেট, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বরিশাল ও রাজশাহী। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। সংস্কার কমিশন যে সুপারিশি দিক, নির্বাচনী বিধিবিধান পরিবর্তন জরুরি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মানুষের লুট হয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নিজের প্রতিশ্রুতির কথাও জানান সিএসি। এ সময় ভোটার তালিকা হালনাগাদে অনিয়ম, অবহেলা, অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মত দেন নির্বাচন কমিশনাররা। বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। বহুকাঙ্ক্ষিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে পরবর্তী কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদ করা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে হালনাগাদ কাজে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ভোটার তালিকা নিয়ে কি ধরনের এ সময় নির্বাচন কমিশনাররা জানান, বিগত সময়ের কলুষিত নির্বাচন ব্যবস্থা থেকে দায়মুক্তি চায় বর্তমান কমিশন। এবারের ইলেকশন, আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব। ভোটের প্রতি মানুষের যে অনীহা, এই দুটো জিনিসকে গ্রহণযোগ্য করার জন্য মানুষের অনীহা, আস্থার ভাব মানুষের সৃষ্টি করতে হবে। ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন কমিশনাররা। আমাদের মধ্যে যদি কারো ওরকম দুরভিসন্ধিমূলক কোনো একটা কিছু করার থাকে, যিনি এই দুরভিসন্ধিমূলক কিছু করার চিন্তা করবেন সেটা উনি নির্ধারিত করবেন, আমাদের সহায়তা থাকবে না, সাপোর্ট থাকবে না। সবাই ভোট দিতে চায়, ভালো ভোট দেখতে চায়, এটাকে আমাদের অ্যাডভান্টেজে কাজে লাগাতে হবে যাতে ভোটকে কেউ নষ্ট করতে না পারে। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। তবে নির্বাচনী আইন ও বিধি পরিবর্তনে মনোযোগী সিইসি বলেন, ভোটারদের বঞ্চনা ঘোচাতে চায় তার কমিশন। সরকারি যে কোনো রিফর্মস করতে গেলে বিধি বিধান, আইন কানুন অনেক জায়গায় হাত দিতে হয়, অনেক জায়গায় হাত নাইলে তো করা যাবে না। আমি যদি পুরানো আইন কানুন বিধিবিধানে আটকে থাকি, আমি অনেক কাজ এগিয়ে নিতে পারবো না। রিফর্মস যে প্রপোজালগুলো যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে, আইন কানুনে হাত দিতে হবে, কনস্টিটিউশনে হাত দিতে হবে। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন সিইসি। আমাদের লক্ষ্য হচ্ছে ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশের কিছু লোক বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে, এমনটি মন্তব্য করেছেন সৌদি রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয় এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। এদিকে বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই, এটা স্বীকার করার কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে মন্ত্রণালয় ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে একটি প্রতিবেদন প্রকাশ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করেন, পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো বাংলাদেশে কয়েকবার বিনিয়োগের চেষ্টা করলেও তাকে স্বাগত জানানো হয়নি। Saudi-Bangladeshi relationship is a multi-dimensional relationship. It's not only focusing on Hajj or manpower or aids, but it's a multi-dimensional relationship. It should cover trade, investment, sport, culture, tourism, and every other aspect. এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিদেশি বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে হবে, গড়ে তুলতে হবে দক্ষ মানব সম্পদ। We have to be skill specific training and developments so that they become employable all over the world. In fact, even in our own country we have this problem that we have the requirement of skills which we do not have in our country. অন্যদিকে গত সরকার দেশের স্বার্থকে উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও সৌদির আরামকোর মতো বড় কোম্পানিকে বিমানবন্দর থেকেই তাড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন অর্থ উপদেষ্টা। We are looking for free trade, but free trade, you know, the business people are there. Just open the window, and we will get everything. We cannot, if you are not prepared, we cannot impose. বর্তমান অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার ইচ্ছে নেই বলেও জানান অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে দুই দেশে সরকার ও বেসরকারি ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা আরও 4টি মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। বিগত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়েছে, এখনও 18টি মামলা নিষ্পত্তি হয়নি। আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 64টি মামলা থেকে অব্যাহতি কিংবা খালাস পেয়েছেন তারেক রহমান। সময় ও সুযোগ মতো তারেক রহমানের দেশে আসার কথা জানালেন তার আইনজীবী। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়ে ব্যাপক নির্যাতনের শিকার হন তারেক রহমান। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডন যান বিএনপির এই শীর্ষ নেতা। 111-এর আমল সহ আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়। অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দণ্ডিত হন তিনি। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনীতির প্রেক্ষাপট। বিএনপির আইনজীবীরা তারেক রহমানের মামলা নিষ্পত্তি করার উদ্যোগ নেন। 2007 সালে তার বিরুদ্ধে রাজধানীর 4টি থানায় চাঁদাবাজির মামলা করেন বেশ কয়েকজন। 19 বছর ধরে এইসব মামলার বিচার শেষ হয়নি। একই সঙ্গে মামলা বাতিল চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। গত 23 অক্টোবর উচ্চ আদালত তারেক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করে দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ মামলা বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী বলেন, চাঁদাবাজির মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। আজকে মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে এখনো 18টি মামলা বিচারাধীন রয়েছে। তারেক রহমানের দেশে আসার প্রশ্নে তার আইনজীবী বলেন, সময় ও সুযোগ বুঝে তিনি দেশে আসবেন। এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। উনি কেন দেশে আসছেন না? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে উনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ওনার দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে থাকা মামলা নিষ্পত্তি করা হয়েছে। দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 14 দিন লন্ডন সফর শেষে দেশে ফিরে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি
রোড ম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। হাইকোর্টে বিডিআর হত্যা মামলায় গঠিত তদন্ত কমিশনের গেজেট দাখিল করেছে সরকার। রোববার বিচারপতি নাইমা হায়দার ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে গেজেট দাখিল করা হয়। গেজেটে 90 কার্যদিবসের মধ্যেই তদন্ত শেষ করার কথা বলা হয়েছে। নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারলে রিট ক্যারি চাইলে হাইকোর্টে নতুন করে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আদালত। 2009 সালে পিলখানায় বিডিআর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। কোর্টের যে বিষয়বস্তু ছিল, কোর্ট আজকে এইটা প্রজ্ঞাপনটা দেওয়ার পরে আমাদের যে ইন্টারিম অর্ডার ছিল সেটা কমপ্লাই হয়েছে। আমরা বলেছিলাম যে একটা নির্ধারিত টাইম দেওয়া যায় কিনা, তখন এই প্রজ্ঞাপনে দেখানো হয়েছে 90 দিনের একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া আছে। এই 90 দিনের সময়ের মধ্যে যদি কোনো ধরনের আপগ্রেড অথবা কোনো ধরনের আমরা না পাই, সেক্ষেত্রে কোর্ট বলেছে যে আপনারা আপনাদের স্বাধীন মতো নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারবেন। ইন দ্য মিন টাইম এইটা এই কোর্টে ফিক্সড করে রাখা হয়েছে হিয়ারিং এর জন্য ব্রড লিস্টে। দর্শক, আগুন লাগার 11 দিন পর সচিবালয়ের 7 নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। কাজ শুরু হয়েছে ভবনের নিচের 5টি তলার মন্ত্রণালয়গুলোতে। গণপূর্ত সচিব নিউজ 24-কে জানিয়েছেন, পুড়ে যাওয়া 5 মন্ত্রণালয়ে মেরামতের কাজ হচ্ছে। আগামী 2 সপ্তাহ পর দাপ্তরিক কাজ শুরু করা যাবে। আর শ্রম সচিব জানিয়েছেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কোন মন্ত্রণালয় কতটা ক্ষতিগ্রস্ত হলো। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। গেল 26 ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার 11 দিন পর রোববার থেকে খুলে দেওয়া হয়েছে ভবনটি। পুড়ে যাওয়া 6, 7, 8 এবং 9 তলা ছাড়া নিচের 5টি তলায় কাজ শুরু করেছে মন্ত্রণালয়গুলো। ধোঁয়া মোছার কাজ চলছে নিচের তলাগুলোতে। কিছু রুমে ঠিক করা হচ্ছে কম্পিউটার কানেকশন। কয়লা আছে, ময়লা আছে, এগুলা পানি দিয়ে আমরা ঝাড়ু দিয়ে ওয়াশ করতেছি। লাইন চালু করছি, এটা আমরা 4 তলা পর্যন্ত আমরা লাইন চালু করছি। আমাদের ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটার বিদ্যুৎ যে আমাদের কানেকশনটা চালু হয়নি, তো হয়তো আশা করতেছি আমরা কম্পিউটার গুলো 2-1 দিনের মধ্যে হয়তো ওপেন করতে পারবো। গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান নিউজ 24-কে জানান, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আগুন লাগা 4টি তলায় কাজ শুরু করা যাবে। আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি, এটা কমপ্লিট করতে পারবে। আর উপরেরটা আমরা শুরু করব কাজ, 10-12 দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আগুনে প্রায় 100% পুড়ে গেছে শ্রম সচিবের রুম। কি কি নথি পুড়েছে জানতে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের। ইলেকট্রিফিকেশন থেকে শর্ট সার্কিট থেকে হয়েছে এবং তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরে নিশ্চয়ই এটি গণপূর্ত এটি টেক ওভার করে আমাদের যখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে, তখন আমরা হয়তো এই অফিসটা শুরু করতে হবে ফুল প্লেজে। প্রাথমিক প্রতিবেদনে দুর্ঘটনার প্রমাণ মিললেও পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠানো হয়েছে আলামত। আগামী 2 সপ্তাহের মধ্যে সেই প্রতিবেদন হাতে পাওয়া যাবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের 321 জন অব্যাহতিপ্রাপ্ত সদস্য। তারা দাবি করেছেন, শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ ছাড়া তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পরেও কোনো সুরাহা না হওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। হঠাৎ একদিন ক্লাসে আমাদেরকে শোকজের কাগজ ধরাই দিয়েছে। প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা সেট করা আছে, তারা যদি ওই দিনের ফুটেজটা দেখে তাহলে হয়তো বুঝতে পারবে যে আসলে সেদিন বিশৃঙ্খলা হয়েছে কিনা। সেদিন কোনো বিশৃঙ্খলা বা শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কাজ একাডেমিতে ঘটে নাই। আমাদের এখন একটাই দাবি, আমাদের হয় পুনর্বহাল নিক, আমাদের নয় হয় আমাদের মেরে ফেলুক। দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করেন তিনি। বলেন, দেশের সুরক্ষায় সেনাবাহিনীকে যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে। বাংলাদেশের চৌকস সেনা সদস্যদের বজ্র আঘাতে একে একে ধ্বংস হচ্ছে শত্রুর ঘাঁটি। শত্রুকে পরাস্ত করতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান। 55 পদাতিক, কমান্ডো ও ইঞ্জিনিয়ার্স কোরের সদস্যরা রণকৌশলে এগিয়ে যায় সামনে।
এরই মধ্যে আকাশপথে অংশ নেয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো। শত্রুমুক্ত করতে এই আক্রমণে ব্যবহার করা হয় নতুন সংযোজিত তুর্কি ড্রোন। এছাড়াও ছিল 3 ধরনের আর্টিলারি গান। এভাবেই পদাতিক ডিভিশনের ঘণ্টাব্যাপী অপারেশনে শত্রুমুক্ত হয় এলাকা। রাজবাড়ীর সাধারচরে সামরিক প্রশিক্ষণ এলাকায় এমন আয়োজনে শেষ হল সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন। অনুশীলন পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সঙ্গে ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। শীতকালীন এই অনুশীলনে অংশ নেয় একটি পূর্ণ পদাতিক ব্রিগেড গ্রুপ। মুক্তিযুদ্ধের সময় এই রাজবাড়ী জেলায় ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ কেন্দ্র। তাই এখানকার সামরিক কেন্দ্র থেকেই এবারের শীতকালীন প্রশিক্ষণে বার্তা দেওয়া হলো বাংলাদেশের চৌকস সেনাবাহিনীর যুদ্ধের সক্ষমতার, যার নাম দেওয়া হয়েছে বজ্র আঘাত। এবং বার্তা ছিল সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। মারুফা রহমান, কালুখালী, রাজবাড়ী, সাধারচর, নিউজ 24। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিরুদ্ধে 539 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 73 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। এ ঘটনায় তথ্য প্রমাণের ভিত্তিতে রোববার পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি। তথ্য বলছে, আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের প্রভাবশালী নেতা ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র তাপস এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় 9 লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। এছাড়া স্ত্রী সহ তাপসের বিরুদ্ধে ব্যাংকে 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে, তাপস সহ পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে আরও অবৈধ লেনদেন ও সম্পদের তথ্য মিললে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে। পূর্ণ 6,40,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও 9টি ব্যাংক হিসাবে 70,89,00,000 টাকারও বেশি লেনদেন এবং 3,95,000 মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর। সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত সংবাদে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আজকের মধ্যে এটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় যে উনি আপনাকে এটা খুব ভালো উত্তর দিতে পারবেন। আর সেকেন্ড কোশ্চেনটা আপনি যেটা বললেন এটা ঠিক যে এরা পালিয়ে গেল, কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, আমি এটা আগেও বলেছি যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না। ওই সময় অনেক অপরচুনিটি নিয়েছেন, তাও আমরা এটা নিয়ে দেখছি আমরা পুরো পিকচারটা জানতে চাচ্ছি যে কিভাবে কি হয়েছে, এবং সেটা করার জন্য আপনি জানেন যারা ইনভেস্টিগেট করবে, আমরা তো সৎ পুলিশ অফিসারকে দিয়ে তো ইনভেস্টিগেট করাবো। এখন যদি দেখা যায় যে আগের সেই অফিসারই এটাকে ইনভেস্টিগেট করছে, তাহলে তো আমরা খুব যে ভালো রেজাল্ট পাবো তা তো না। তো সেই জন্য আমরা এগুলো নিয়ে দেখছি, আমরা এটা নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ। আমার মনে হয় আজকের মতো শেষ। আচ্ছা, আর কে ভাই? মুস্তফা মল্লিক, বলেন। আমি চ্যানেলে আছি। একটা প্রশ্ন অনেকে করতে বলেছেন, আমাদের অফিসেও ফোন এসছে, সেটি হচ্ছে যে প্রবাসীরা বিশেষ করে তারা বলছে যে গেল কয়েক মাসে যারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসছেন বাংলাদেশে এবং যাচ্ছেন, তারা খুব স্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছেন। তো এর মধ্যে যারা যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাস করেন তারা বলছেন যে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অগ্রিম টিকিট বুকিং বন্ধ করে দিয়েছে। তারা ধারণা করছেন যে এই চুক্তি হয়তো লস হচ্ছে, এটা ভেবে বন্ধ করে দিতে পারে।
তো এটা আশঙ্কা থেকে তারা বলছেন, এবং তারা বলছেন এটা প্রচুর যাত্রী হয়, পুরো বিমানই ভরা থাকে। না, একটা বিষয় কি যে যাতে বিমানের কোন রুট কি হবে সেটা বিমানই ডিসাইড করবে, আমার এখানে বলার নাই, খুব যে বেশি কিছু নাই তা। কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে আমরা যে বিমান যে যদি এই রুটটা রাখে এবং এই রুটে রাখার পরে যদি দেখা যায় যে আমার প্রতি ফ্লাইটে আমার 1 কোটি টাকা খরচ হচ্ছে, এই খরচের টাকাটা কে দিচ্ছে? আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, বাংলাদেশের ট্যাক্স পেয়ারটা দিচ্ছে। সেটা কি আমি রাখবো কি রাখবো না, সেই ডিসিশনটা মানে অনেক সময় হয় কি, হ্যাঁ চাহিদা আছে, আমি দেখছি চাহিদা আছে, কিন্তু আমার এই রুটটা যখন আমি চালু করলাম তখন দেখা যাচ্ছে যে আমি সেই ধরনের কিন্তু আমি ট্রাভেলার পাচ্ছি না। হ্যাঁ, তো সেই জন্য অনেক ক্ষেত্রে বিমানের এই ধরনের ডিসিশন নিতে হয়। তা আমি দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, ঘন কুয়াশায় আচ্ছন্ন সারা দেশ। তবে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও বেশিরভাগ জেলা কাঁপছে শীতের তীব্রতায়। ভোগান্তি কাটছে না শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কয়েকদিন পরেই আবারও তীব্র শীতের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর হিম বাতাসে কাঁপছে সারা দেশ। রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগের 8 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও একফালি সূর্যের দেখা মিললেও তাপমাত্রার পারদ ছিল কম। স্থবিরতা কাটেনি জনজীবনের। শীতে 3 দিন ধরে কিছু দেই না, বাইরে থেকে পারি না, আসি ঘরে বাবা। খুব রাস্তাঘাট চালাই খুব আড়াইটা আছে বর্তমানে, কোনো রাস্তাঘাটে কোনো সবের কোনো কাজা নাই। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ। বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন তারা। শীতের দাপটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শীতে হাত পাও জ্বালা করে, খুব ঠান্ডা ঠেলে হাত খুব কমে লাগে। গাড়ি গুড়ি চালান যায় না, বাতাসে কেউ উঠতে চায় না। তারপর কি করব, 3 দিন যাবত কোনো কাম কাজ নাই। কোথাও কোথাও দিনের আলোতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। বাচ্চাদেরকে সেফটি রাখতে হবে, ওদেরকে ঠান্ডা না লাগে, এবার বাসায় পরিবেশ ভালো রাখতে হবে, একটা বাচ্চাকে গরম রাখতে হবে সবসময়। আবহাওয়া বিভাগ বলছে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও চলতি মাসেই আরো কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে। এদিকে ঘন কুয়াশায় 9.5 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকে ছিল 3টি ফেরি। তীব্র যানজটে আটকে ছিল শত শত যানবাহন। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 5ম দিন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিনা ফেরদৌস। মিনা, এই শৈত্যপ্রবাহের মধ্যে বাণিজ্য মেলায় ক্রেতা সমাগম কেমন দেখছেন, একটু বিস্তারিত জানান আমাদেরকে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। 2 দিন ছুটির পর আজ কিন্তু সাপ্তাহিক প্রথম কর্মদিবস, তাই সেই কারণে মেলায় কিন্তু ক্রেতা দর্শনার্থীদের ভিড় কিছুটা কম বলছেন বিক্রেতারা। তাই বেচা বিক্রি 2 দিনের তুলনায়ও কম। আমি যদি আমার পেছনে একটু দেখানোর চেষ্টা করি স্টলগুলোতে, আজ দুপুর থেকে আসলে আমরা পূর্বাঞ্চলের বাণিজ্য মেলায় রয়েছি। ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখছিলাম, সেখানে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। তবে বলতে পারেন যে ক্রেতা দর্শনার্থীরা আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, প্লাস্টিক, এছাড়া হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলোতেই বেশি ভিড় করছেন এবং তারা দেখছেন। এছাড়া বিভিন্ন অফারও দিচ্ছেন তারা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে। এছাড়া বেশিরভাগ ক্রেতা দর্শনার্থীরা আসলে দেখছেনই বলছেন, তবে কিনছেন কম, এটা বিক্রেতাদের অভিযোগ। আর ক্রেতারা বলছেন উল্টো কথা, যে বাইরের চেয়ে আসলে মেলায় কিন্তু সবকিছুর দাম কিছুটা বেশি, এটা হচ্ছে ক্রেতাদের অভিযোগ। তবে
এছাড়া হচ্ছে মেলায় আসলে আমরা সব দিকেই ঘুরে দেখেছি, সেখানে দেখেছি যে বিভিন্ন জায়গায় আসলে এখনো স্টল নির্মাণের কাজ চলছে। সে সাথে হচ্ছে মেলায় ঢুকলেই আসলে টুকটাক কানে হাতুড়ি পেরেকে ঠক ঠক আওয়াজ আসছে। এছাড়া কাজ শেষ না হয় স্টলে বিদেশি প্রতিষ্ঠান যেমন আছে। এছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে আসলে সন্ধ্যা রাত 10টা পর্যন্ত মেলা কার্যক্রম চলছে। এছাড়া মানুষজন আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেশি কিনছেন, যে এর মধ্যে রয়েছে কসমেটিক্স, প্রয়োজনীয় জিনিস সামগ্রী। এছাড়া মিনা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। প্রথম থেকে আমার ভরসা টুইঙ্কেল বেবি ওয়াইপস, শুরুটা হোক যত্নে। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, ওয়েটনেস ইন্ডিকেটর সহ কটনি সফট ডায়াপার, ইউভি রশ্মিতে জীবাণু মুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। আবারও স্বাগত সংবাদে। ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে জাকাতের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়াজ খান। তিনি বলেন, মাস্তুল ফাউন্ডেশনের মতো উদ্যোগকে আরও সহজ করে দিতে হবে। বিশ্বস্ত প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলে প্রবাসীদের অনুদান দারিদ্রতা বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রবিবার সকালে মাস্তুল ফাউন্ডেশন ও আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ABCCI এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা অঙ্গ হারিয়েছেন তাদের মধ্যে 7 জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রবাসীদের রিপ্রেজেন্ট করছেন, এখানে প্রতিনিধিত্ব করছেন, তাদের প্রতি আমাদের বিশেষ অভিবাদন। আমরা জানাতে চাই যে জাতি হিসাবে আমরা আপনাদের অবদান স্মরণ করি এবং এই জাতীয় উদ্যোগে আমরা যদি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, তাহলে আপনাদের পাঠানো এই সহযোগিতা অনেক বেশি কার্যকরভাবে ব্যবহার করা যাবে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবারে খেলার খবর। 2 দিন বিরতি দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে BPL এর সিলেট পর্ব। দুপুর 1:30টায় সিলেট স্ট্রাইকার্স মোকাবেলা করবে রংপুর রাইডার্সের, আর সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। ঢাকা পর্বে 3টি করে ম্যাচ খেলেছে রংপুর রাজশাহী ও ঢাকা। এছাড়া খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস 2টি করে ম্যাচ খেলেছে। সবচেয়ে কম 1টি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকার পর সিলেটেও টিকিটের জন্য দর্শকদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই টিকিটের জন্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট কাউন্টারে ভিড় করতে থাকেন ক্রিকেট ভক্তরা। সিলেট পর্ব শুরুর আগে টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে সর্বনিম্ন 150 টাকা এবং সর্বোচ্চ 2000 টাকায় টিকিট কিনে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। এই ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।